আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা তোমাদের সবার? আমি তোমাদের তানজিম ভাইয়া এবং আজকে আমাদের বায়োলজি সেকেন্ড পেপার কিন্তু পরীক্ষা হয়ে গেছে এবং আমরা কিন্তু অলরেডি লাইভে ছিলাম এবং এখন আমরা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আমাদের এই যে কোয়েশ্চেন পেপারটা অর্থাৎ সিকিউ পেপারটার আমরা সলভটা দিব। আমি জানি অনেকের সিকিউ নিয়ে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে তোমরা অ্যাকচুয়ালি কনফিউশনে আছো যে অ্যাকচুয়ালি কোনটার আনসার কি হবে, কোনটার আনসারে কি দিবা বা কোনটা আনসার করলে দেখা যায় কিছুতে তুমি এখানে কয়েকটা কোয়েশ্চেন এমনভাবে দিছে, বেশিরভাগই তো কয়েকটা চ্যাপ্টার মিক্স করে দিছে, তাই না? দেখা যাচ্ছে ২-৩টা চ্যাপ্টার মিক্স করেই কোয়েশ্চেনগুলো করা হয়েছে। সো কিছু আনসার আছে আসলে আমরা কনফিউজড এবং আমরা যদি আমি এখানে এক্সাক্ট যেরকম পড়াবো ওরকম যদি তুমি আনসারটা না লেখো তাহলে ৪ এ ৪ পাওয়ার পসিবিলিটিটা কম থাকবে। ওকে? আমি বলতেছি না একদমই পাবা না। বাট দেখা যাবে ৪ এর মধ্যে তোমাকে ৩ বা ২ বা ১ দিতে পারে। ওকে? সো এইজন্য তো আমার মনে হয় তোমার ক্লাসটা ইম্পোর্টেন্ট। ক্লাসটা করে দেখো, তোমার কিছু জিনিস শেখার এখান থেকে থাকবেই অবভিয়াসলি এবং তার পরবর্তীতে তোমরা ম্যাথ নিয়ে পড়াশোনা শুরু করে দাও অলরেডি। কারণ সামনে ম্যাথ পরীক্ষা খুবই ভাইটাল একটা এক্সাম। আশা করি সবার ইনশাআল্লাহ ভালো হবে হায়ার ম্যাথ। ওকে আসি। তাহলে আজকে আমাদের বেসিক্যালি যে সিকিউ গুলা ছিল তার মধ্যে কয়েকটা কোয়েশ্চেন অনেক সমস্যা। আমরা ওগুলাতে ফোকাস বেশি দিব। ঠিক আছে? আমরা ওগুলাকে আলাদাভাবে এমফেসিস করব বাট অ্যাজ ইউজুয়াল আমরা সবগুলো একবার পড়ে যাই। ওকে? আচ্ছা। সো কথা না বাড়ায় আমরা আমাদের পড়াশোনা শুরু করি। শুরুতেই আসি আমাদের ১ম কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা আমি যদি বলি তোমাদেরকে আসলে খাওয়াইয়া দিছে, তাই না? কিছু কোয়েশ্চেন আছে বোর্ডে অনেক ইজি আসে। কেন ইজি দেয়? যাতে তোমরা ভালো আনসার করতে পারো, ভালো একটা নাম্বার এনশিওর করতে পারো। এটাই ওদেরও টার্গেট থাকে, তাই না? আচ্ছা। সো ১ম কোয়েশ্চেনটা হচ্ছে ওরকমই একটা কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন দিছে? আমরা একবার দেখি। নিডারিয়া, মলাস্কা এবং কর্ডাটা ৩ টা পর্ব দিছে এবং ওই পর্বগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিল। এর মধ্যে ১ম পর্বের শ্রমবন্টন বৈশিষ্ট্যটি তার কাছে আকর্ষণীয় লেগেছে। এখানে একটা মজার জিনিস, এই যে কোয়েশ্চেনটা এটা কিন্তু ১ এবং ২ নাম্বার চ্যাপ্টার ২ টা থেকে একসাথে দিছে। কিভাবে? তোমার তো মনে হইতে পারে ভাইয়া এই কোয়েশ্চেনটা তো পুরো একটা চ্যাপ্টারের পড়াশোনা, তাই না? বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু ২ টা চ্যাপ্টার একসাথে করে দেয়া হইছে। কেমনে আমরা যদি একটু দেখি, এই যে এখানে গ নাম্বার যে কোয়েশ্চেনটা এটা কিন্তু বেসিক্যালি আসলে 2nd চ্যাপ্টার থেকে দেয়া হইছে। ঠিক আছে? বাট আবার ঘ নাম্বার যেটা সেটা কিন্তু আবার ১ম চ্যাপ্টার থেকে দিছে। তাই না? সো অনেকে আসলে এই কোয়েশ্চেনটা আমরা এভাবে ধরতে পারি না। এবং কোয়েশ্চেনগুলো ধরতে পারার জন্য ইভেন তোমাদের সামনে যে হায়ার ম্যাথ আছে, যেই পরীক্ষা হোক না কেন আর কিন্তু পরীক্ষা বেশি বাকি নাই। আমি তোমাদের বলছি এই লাস্ট টাইমে এসে এটলিস্ট গাইডটা প্র্যাকটিস করবা। গাইডে যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন ধরতে পারার জন্য। তুমি তো বোর্ড মেইন বই পড়ে ফেলছো। মেইন বই থেকে তুমি সব আনসার করবা। ওইটা সমস্যা না। বাট কোয়েশ্চেন ধরতে পারার জন্য তোমার গাইড অবশ্যই প্র্যাকটিস করা উচিত। সো কোয়েশ্চেন যদি আমি 2nd টা দেখি কি বলছে বেসিক্যালি ১ম মানে কি? নিডারিয়া। সো তোমাকে বলছে নিডারিয়া পর্বের শ্রমবন্টন বৈশিষ্ট্য। এবং এই জিনিসটা কিন্তু 2nd চ্যাপ্টারের লাস্টে আমরা খুব ভালোভাবেই পড়ছিলাম। তাই না? সমবন্টন বৈশিষ্ট্য আমরা 2nd চ্যাপ্টারে খুব ভালোভাবে পড়ছি না? যে নিডারিয়াতে ২ টা আমাদের সেলুলার লেভেলে কি হচ্ছে? অ্যাজ ইউজুয়াল ও কি কাজ করতেছে। ধরো আমার তো সিরিয়ালটা তুমি লিখবা। যেকোনো কোয়েশ্চেন এই টাইপের কোয়েশ্চেন বৈশিষ্ট্য রিলেটেড কোয়েশ্চেন দিলে তুমি ট্রাই করবা ১, ২, ৩ এভাবে করে ধরো ১ম টা কি ছিল আমাদের পেশি আবরণী কোষ ছিল। সো পেশি আবরণী কোষের মধ্যে পেশি আবরণী কোষ ছিল। সো পেশি আবরণী কোষের মধ্যে তুমি যা ছিল কি কাজ করে সেটা তুমি লিখে ফেলবা। যে বডিকে সংকোচন প্রসারণে হেল্প করে। বডির বাইরে একটা কিউটিকলের একটা লেয়ার তৈরি করে যেটা বডিকে পিচ্ছিল রাখতেছে, তাই না? বাদবাকি যা কাজ আছে সবকিছু তুমি লিখে ফেলবা। সংকোচন প্রসারণ যেহেতু করতেছে এক টাইপের চলনে সে ভূমিকা রাখতেছে। তাহলে এভাবে করে না ধরো আমাদের সংবেদী কোষ ছিল। তাই না? এরপর ধরো আমি যদি বলি জনন কোষ ছিল। তো তুমি হচ্ছে এভাবে করে প্রত্যেকটা কোষ এবং তার কাজগুলো তুমি সিরিয়ালি লিখে ফেলবা। সো গ নাম্বার কিন্তু আমাদের থেকে এটাই চাইছে। নিডারিয়া মানেই তো আমরা হাইড্রা, সো হাইড্রাটা তুমি দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। সো ঘ নাম্বার কোয়েশ্চেনটা একটু ইম্পোর্টেন্ট। ঘ নাম্বার কোয়েশ্চেনটা দিছে উদ্দীপকের পর্ব ৩ টির মধ্যে কোনটির বৈশিষ্ট্য বেশি উন্নত? এরকম কোয়েশ্চেন কিন্তু বোর্ডে অনেকবার দিছে। বোর্ডে আগেও এরকম কোয়েশ্চেন অনেকবার দিছে। সো যারা প্র্যাকটিস করছো, যারা বোর্ড কোয়েশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করছো তোমরা কিন্তু খুব ভালোভাবে পারবা। ঠিক আছে? সো আমরা যদি দেখি এখানে কি দিছে? নিডারিয়া দিছে, মলাস্কা দিছে, কর্ডারা দিছে। সো ওই জিনিসটা না তোমরা ২ ভাবে সলভ করতে পারো। তোমরা চাইলে আসলে আমি যদি বলি তোমরা চাইলে আসলে এভাবে করে ধরো ৩ টা পার্থক্য করেও তোমরা সলভ করতে পারবা। এভাবে করে তোমরা ৩ টা লিখে পুরাপুরি পার্থক্য স্টাইলে তোমরা সলভ করতে পারবা। ধরো আমরা এখানে যদি লিখি এখানে আমার কি ছিল? এখানে আমার নিডারিয়া ছিল। এই জায়গায় আমরা যদি বলি মলাস্কা ছিল। আচ্ছা তোমরা যারা ২৭ ব্যাচের আছো তোমরা এই ক্লাসটা অবশ্যই দেখবা। কারণ সিনিয়রদের কোয়েশ্চেনটা দেখাটা খুবই ইম্পোর্টেন্ট তোমার জন্য। তাহলে তুমি একটা ওভারঅল আইডিয়া পাবা কিভাবে কি আনসার করতে হচ্ছে। তারপর হচ্ছে আমাদের কোয়ার্টারটা ছিল।
তাই না? কর্ডাটা ছিল। তাহলে এই যে ৩ টা তুমি চাইলে এরকম করে সুন্দর করে পার্থক্য করে লিখতে পারো। অথবা তুমি চাইলে কিন্তু একটা, একটা করেও লিখতে পারো। যেভাবে আমরা তুলনা করি আরকি। তুমি ফার্স্টে নিডারিয়া বৈশিষ্ট্যগুলা লিখে দিলা, তারপর মলাস্কা লিখে দিলা, তারপর তুমি কর্ডাটা লিখে দিলা এবং তারপর বলা যায় পরিশেষে এই বলা যায় যে সবকিছু বিবেচনায় কর্ডাটা অবশ্যই, অবশ্যই উন্নত। তাই না? এখন কেন উন্নত? স্যার তো উপরে তোমার বৈশিষ্ট্যগুলা লিখে ফেলছে। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা ভুল হয়, আমরা রিলেভেন্সটা মেইনটেইন করতে পারি না। কিভাবে? যে আমি এখানে যে বৈশিষ্ট্যটা লিখতেছি, আমাকে অবশ্যই এই ২ টার সাথে এটা রিলেভেন্ট করে লিখতে হবে। ভুং-ভাং একটা লিখলে তো হবে না, তাই না? ধরো আমাদের একদম ইনিশিয়ালি যদি আমি একটা জিনিস লিখি, কি লিখবো আমি দেখি বলো তো তুমি? আমি একদম ইনিশিয়ালি লিখলে তাদের স্থরিটা লিখবো, তাই না? এবং সে সিলোমেট না অ্যাসিলোমেট এটা আমরা লিখবো। যেহেতু নিডারিয়া কোনো কোয়েশ্চেনে আসে না, এটা কি হবে? এটা অবশ্যই সিলোমবিহীন হবে কিংবা আমি যদি বলি অ্যাসিলোমেট হবে, তাই না? অ্যাসিলোমেট হবে। কিন্তু বাকি ২ টা অবশ্যই আমার তো কর্ডাটা কোয়েশ্চেনই আসতেছে না। কর্ডাটা অনেক বেশি উন্নত। বাট মলাস্কা যদি লিখি, এটা অবশ্যই কি? এটা অবশ্যই সিলোমেট ছিল। তাই না? অবশ্যই সিলোমেট ছিল। এবং আরো কি, কি পার্থক্য তোমরা দেখতে পারবা? এটা হচ্ছে আমাদের কি ছিল? এটা হচ্ছে আমাদের ডিপ্লোব্লাস্টিক প্রাণী ছিল বা ডিপ্লোব্লাস্টিক লিখতে পারি। বা আমরা যদি এটাকে বলি আমরা হচ্ছে আমাদের দ্বিস্তরী প্রাণী ছিল। এবং মলাস্কা, মলাস্কা আমার অবশ্যই কি হবে? ত্রিস্তরী হবে। কারণ কি? কারণ সে উন্নত। তো এই জিনিসগুলো তো জাস্ট ইনিশিয়েশন আমরা করলাম। বাট এখানে তোমরা কর্ডাটার মধ্যে সুন্দর করে, করে ধাপ ওয়াইজ লিখে ফেলবা। যে কর্ডাটার মধ্যে তো আলাদা করে ছিল, তাই না? তার স্নায়ুরজ্জু দিয়ে সুন্দর করে লিখে ফেলবা, থাইরয়েড গ্রন্থি দিয়ে সুন্দর করে লিখে ফেলবা, সে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী দেখে সুন্দর করে লিখে ফেলবা। এগুলো আবার এখানে তুমি ইনক্লুড করতে চাইও না বা একটু, একটু করবা। কিভাবে করবা আমি তোমাকে এটা দেখাচ্ছি, সমস্যা নাই। সাপোজ ধরো আমি একটা জিনিস দিয়ে তোমাকে বুঝাই দিতে পারবো সেটা, সাপোজ আমাদের নিডারিয়া। দেখি বলো তো নিডারিয়ার ক্ষেত্রে তার কি কোনো পৌষ্টিকতন্ত্র ছিল? ছিল না। কি ছিল? তার একটা পরিপাক সংবহন গহ্বর ছিল। যেটাকে আমরা কি বলতেছিলাম বলো তো? এটাকে আমরা বলতেছিলাম সিলেন্টেরন। তাই না? তার কি থাকে? একটা আলাদা পরিপাক সংবহন তন্ত্র থাকে। যেটাকে আমরা কি বলি? সিলেন্টেরন বলি। তাই না? আচ্ছা। সো মলাস্কার ক্ষেত্রে কিন্তু এরকম না। মলাস্কা যেহেতু অনেক উন্নত, তার আলাদা কি থাকবে? তার আলাদা পৌষ্টিক নালী কিন্তু আছে। তাই না? তার আলাদা কি আছে? পৌষ্টিক নালী আছে। এবং এই পৌষ্টিক নালীটা আবার একটা বিশেষ শেপ, সেটা হচ্ছে ইউ আকৃতির। সেটা হচ্ছে আবার কি? ইউ আকৃতির। তাইলে আমরা যে এটা লিখতেছি আমরা কিন্তু সুন্দর করে সাজায় লিখতে পারতেছি। কর্ডাটা তুমি অনেক সুন্দর করে লিখতে পারবা। যেদিন আমার মানুষের সাথে বা ভার্টিব্রাটা যেকোনো কিছুই তুমি তোমার মতো করে সুন্দর করে লিখে ফেলতে পারবে। এটা আমি আলাদা করে লিখতেছি না। এই ২ টার মধ্যে তোমাদের মধ্যে সমস্যা হবে। ধরো আমি যদি আরেকটু বলি, এদের ক্ষেত্রে কি কোনো রক্তকণিকা ছিল? ছিল না। বাট আমি যদি মলাস্কা বলি, মলাস্কার ক্ষেত্রে কিন্তু আলাদা কি ছিল? আমাদের রক্তকণিকা ছিল কি? হিমোসায়ানিন, হিমোসায়ানিন এবং এমিবোসাইট কণিকা ছিল, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে স্পেসিফিক পার্থক্য। আমরা যখন একটা জিনিস পার্থক্য লিখি, আমরা হ্যাঁ, এখানে আছে, এখানে নাই, হ্যাঁ, এটা সত্য, এটা মিথ্যা, এই টাইপের কিছু লিখতে যাব না। একদম বইয়ের কথাবার্তাগুলো লিখতে হবে। তাছাড়াও তোমরা এখানে লিখতে পারো, মলাস্কা যে উন্নত সেটা কিভাবে বুঝতেছি? তার বাইরে কিন্তু একটা লেয়ার আছে। কি লেয়ারটার নাম কি? ম্যান্টল পর্দা। ওই ম্যান্টল পর্দা থেকে আবার কি তৈরি হয়? তার খোলসটা তৈরি হচ্ছে, তাই না? আমরা জানি মলাস্কা প্রাণীতে সবার কি আছে? খোলস আছে। সো খোলসটা কোত্থেকে তৈরি হচ্ছে? আমার ম্যান্টল নামক পর্দা থেকে। এটা একটা তার উন্নত বৈশিষ্ট্য। তার থেকে কর্ডাটা আরেকটু উন্নত। তার দেহে স্কিন থাকতে পারে। যদি আমি ব্যাঙ চিন্তা করি আর্দ্র স্কিন থাকতে পারে বা ম্যামালিয়া চিন্তা করলে একদম উষ্ণ স্কিন থাকতে পারে, তাই না? এবং স্কিনের অনেকগুলো লেয়ার থাকতে পারে। সো এই জিনিসগুলো তুমি এভাবে লিখতে পারো কিংবা তুমি ১ টা ২ টা ৩ টা করে লিখতে পারো। যেভাবে লেখো তুমি ফুল মার্কস পাবা। যদি এনাফ তুমি লিখতে পারো। ঠিক আছে? এট লিস্ট ২ পৃষ্ঠা তোমাকে লেখা লাগবে যেহেতু এটা বড় একটা কোয়েশ্চেন। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটা ইনশাল্লাহ সবাই পারছি এবং সবাই খুব ভালো একটা মার্কস এনশিওর করতে পারি। সেকেন্ড কোয়েশ্চেনে আমরা কিন্তু আমাদের অ্যাসিড-টু-অ্যাডির ক্লাসে ইনক্লুড করছি। প্রথম চ্যাপ্টারটা আমি নেই নাই, আমি যেহেতু এটা নিছি। সো আমি এটারটা আমি ইনক্লুড করছি এবং তোমাকে একটু বুঝাতে ট্রাই করতেছি। যেই কোয়েশ্চেনগুলো আজকে আসছে তার 95 থেকে 98% কোয়েশ্চেন তোমরা একাডেমিক লাইফে পড়ছো, খুব ভালোভাবেই পড়ছো। তাই না? খুব ভালোভাবে কিন্তু তোমরা শেষ করছো। আমি যদি কোয়েশ্চেনটা একটু দেখি, শিক্ষক ক্লাসে ইনসেক্টাস শ্রেণী। দেখো, এই যে ভাইয়া ইনসেক্টাস শ্রেণী দেখে যদি তোমরা অনেকে ঘাবড়ায় যাও। কারণ কি? কারণ তোমাকে যদি আলাদা করে ট্রাকিয়াল তন্ত্র না বলতো কিংবা তোমাকে যদি রুই মাছের শ্বসনতন্ত্রভাবে আলাদাভাবে উল্লেখ না করতো, অনেকে কিন্তু ইনসেক্টের মধ্যে যে আমার বইয়ে কি আছে সেটা আমরা জানি কি? আমার বইয়ের মধ্যে ইনসেক্টার শ্রেণীভুক্ত কি দিছে বলো তো? ঘাস ফড়িং দিছে। তাই না? আমার বইয়ের মধ্যে কি দিছে? ঘাস ফড়িং দিছে। সো আমার এটা মাথার মধ্যে সেট থাকতে হবে। ঠিক আছে? আমাকে ধরো কোয়েশ্চেন একটু কঠিন করতে পারে। সেক্ষেত্রে তোমার শ্রেণীবিন্যাস থেকে কোয়েশ্চেনে ডিরেক্ট চলে যেতে পারে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন জিনিস এটা। সেক্ষেত্রে আমাকে জানতে হবে এবং এই জিনিসগুলা তোমাদের বোর্ডের পরে তোমাদের অ্যাডমিশন লাইফে খুবই ইম্পর্টেন্ট। যেমন মেডিকেলেও এখান থেকে ইনভেরিয়েবলি কোয়েশ্চেন আসে। ভার্সিটিতে তো এখান থেকে রিটেনই আসে।
যে ঘাসফড়িংয়ের শ্রেণীবিন্যাস লেখো, কিংবা মানুষের শ্রেণীবিন্যাস লেখো, রুই মাছের শ্রেণীবিন্যাস লেখো, হাইড্রো শ্রেণীবিন্যাস লেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, শ্রেণীবিন্যাস পাঠটা খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এখানে দর্শন একক নিয়ে কথা দিচ্ছে, এখানে ট্রাকিয়াল তন্ত্র যেটাকে আমরা বলি তার কি, তার শ্বসন তন্ত্র, এটা নিয়ে কথা দিচ্ছে। তারপর এখানে রুই মাছের শ্বসনতন্ত্র বা যেটাকে আমরা ফুলকাতন্ত্র বলতে পারি সেটা নিয়ে কথা বলছে। সো কোয়েশ্চেনটা দেখি, উদ্দীপক উল্লিখিত প্রথম চিত্রটা অঙ্কন করে বিভিন্ন অংশ লেখো। তোমরা অনেকেই দর্শন কৌশলটা খুব ভালোভাবে পড়ছো, অর্থাৎ অ্যাপোজিশন প্রতিবিম্ব নাকি সুপার পজিশন প্রতিবিম্ব, কোনটা কখন গঠন করে, কিভাবে গঠন করে, এই জিনিসটা তোমরা চিত্র সহকারে ভালোভাবে পড়ছো। বাট অ্যালাস অনেকেই আসলে কি করছো, ওমাটিডিয়ামের কিভাবে চিত্রটা আঁকবা সেটা তোমরা প্র্যাকটিস করো নাই। যারা করো নাই তারা মারা খাইছো, এবং যারা প্র্যাকটিস করছো তোমাদের কংগ্রেচুলেশনস, তোমাদের ফুল নাম্বার তোমরা পাওয়া যাচ্ছ। আমরা কিন্তু আমাদের ক্লাসে এই যে আমি নিজেই কিন্তু তোমাদের এই চিত্রটা কিভাবে আঁকবা আমি কিন্তু পুরোপুরি তোমাদের ক্লাসে পড়াইছিলাম। এক্স্যাক্টলি কিভাবে তুমি পরীক্ষা আঁকবা, কোনটার পরে কোনটা লেয়ার দিবা, কিভাবে ডিমার্কেশন করবা, সব কিছু কিন্তু পড়ানো হয়েছে। সেম ওয়েতে উল্লিখিত শেষের তন্ত্র দুটি, শেষের তন্ত্র কি, দুইজনের শ্বসনতন্ত্র। তোমার ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র চাইছে এবং রুই মাছের শ্বসনতন্ত্র বা ফুলকাতন্ত্র চাইছে, দুইটার মধ্যে তুলনা করতে বলছে। সো তুমি চাইলে দুইটা চিত্র দিতে পারো, দিতে পারলে খুবই ভালো হয়, খুবই শর্টকাট ওয়েতে। যেখানে যেমন আমি রুই মাছের শ্বসনতন্ত্র বা ফুলকাতন্ত্র নিয়ে তোমার চিত্রটা শিখাইছিলাম, এটা শিখাইছি কি বলতো, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র শিখাইছি। সো তুমি চিত্র দিলে তো খুবই ভালো, বাট চিত্র না দিলেও কিন্তু এখানে নাম্বারটা পাবা। তো শ্বসনতন্ত্রের ব্যাখ্যা তো খুবই ইজি, শ্বসনতন্ত্র আমি আলাদা করে ব্যাখ্যা দিচ্ছি না, তুমি জিনিসটা পড়ে ফেলতে পারবা, জাস্ট ধাপগুলা দিবা। তার সাথে রুই মাছের কি পার্থক্য, যেহেতু একটা পুরো জিনিসের পার্থক্য তো বলতে পারবা, তাই না? হেমি ব্রাং, হ্যালো ব্রাং, তারপর ফুলকা আর্চ, ফুলকা ল্যামেলি, ওখানে এগুলো বলতে থাকবা। আর এখানের মধ্যে আমরা আলাদা করে ট্রাকিউল কোষ ছিল, বায়োথলি ছিল, তাই না? তারপর হচ্ছে অ্যাট্রিয়াম ছিল, কপাটিকা ছিল, এগুলো তুমি এখানে বলে দিবা, ঠিক আছে? তারপর তুলনামূলক পার্থক্য দিয়ে দিলে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাচ্ছ, এবং পেয়ে গিয়েছো অলরেডি, তাই না? আচ্ছা, তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা কিন্তু ইনশাল্লাহ আমরা সবাই পারবো। আচ্ছা, কিভাবে করবো আমরা বুঝতে পারতেছি, এবং তোমরা যারা 27 ব্যাচে আছো তোমরা কিভাবে পড়বা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। পরের কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আমি যদি বলি তোমাদেরকে কাইন্ড অফ খাওয়াই দিছে, বাট অনেককে কিন্তু নাম্বার একটু কম দিতে পারে। নট বিকজ যে তুমি কম লেখছো এই কারণে না, বরঞ্চ তুমি বেশি লেখছো এই কারণে তোমাকে কম দিতে পারে। কিভাবে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে এখানে এখানে ওয়াই যে জিনিসটা দিছে এটা কি বলতো, ওয়াই জিনিসটা আমি ইজিলি বুঝতেছি, এটা হচ্ছে তোমার পাতার মতো দেখতে, মরিচের মতো অনেকটা, এটাকে আমরা বলি কি, প্যানক্রিয়াস বলে থাকি, তাই না? প্যানক্রিয়াস বা আমরা কি বলি, অগ্নাশয় বলি। আর এটা তো আমরা সবাই জানি এটা কি, এটা হচ্ছে আমাদের লিভার। এই কোয়েশ্চেনগুলো কিন্তু বোর্ডে আগেও আসছে, তাই না? এই কোয়েশ্চেন বোর্ডে আগেও আসছে। তাহলে উদ্দীপকের ওয়াই অংশ দ্বারা নিঃসৃত এনজাইম কিভাবে আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তা বর্ণনা করো। তাহলে তোমাকে এখানে লিখছে প্যানক্রিয়াসের পুরোপুরি বৃত্তান্ত, ঠিক আছে? কথা আছে, বলছে জাস্ট আমিষ জাতীয়। এখন যদি তুমি পাকনামি কইরা যদি তিনটাই লিখে দাও তাহলে কিন্তু নাম্বার তোমাকে কম দিবে, কারণ সায়েন্সের যে 4টা সাবজেক্ট এদের ক্ষেত্রে লেখা খুবই স্পেসিফিক সারা চাই। স্যার তোমার আমিষ দিছে মানে তুমি আমিষই লিখবা, কেন তুমি বেশি লিখবা? দরকার নাই তো, বেশি লিখলে আর উল্টা কম মার্কস দিবে। আরেকটা জিনিস যেটা স্পেসিফাই করে দিচ্ছে সেটা হচ্ছে তোমাকে ডিমার্কেট করতে বলছে অগ্নাশয়। সো অগ্নাশয় তুমি যখন লিখতে যাবা, তখন আমরা যখন পরিপাক চ্যাপ্টারটা পড়ছি, এই পরিপাকের মধ্যে দুই টাইপের পরিপাক ছিল। এইদার এই পরিপাকটা আন্তরিক রস দিয়েছিল, আন্তরিক রস দ্বারা পরিপাক ছিল, অথবা আমার অগ্নাশয় নিঃসৃত রস দ্বারা পরিপাক ছিল। এটা কি তোমরা তো জানো, তাই না? অগ্নাশয় রস দিয়েছিল। যেমন আমি যদি বলি শর্করা, শর্করার ক্ষেত্রে তোমার অগ্নাশয় রস দিয়ে পরিপাক করা খুবই কম, মাত্র 2টা এনজাইম আছে, বই গিয়ে চেক করে দেখো। বাট আমি যদি বলি আমিষ, আমিষের ক্ষেত্রে বেশিরভাগই সব কিছু হয় কি দিয়ে, আমার অগ্নাশয় রস দিয়ে হয়, তাই না? সো তুমি কি করবা, তুমি ওই যে বিক্রিয়াগুলো সুন্দর করে লিখবা, আর অবশ্যই এনজাইমের নামটা ঠিক করে লিখবা। আমরা যদি এনজাইমের নামগুলো দেখি কি কি ছিল, আমার মনে আছে, আমার হচ্ছে ধরো ট্রিপসিন ছিল, কাইমোট্রিপসিন ছিল, কাইমোট্রিপসিন ছিল, তারপর হচ্ছে আমাদের ধরো কার্বক্সি পেপটাইডেস ছিল, কার্বক্সি পেপটাইডেস ছিল, এরপর হচ্ছে আমাদের অ্যামিনো পেপটাইডেস, কোনটা কি কাজ করে এবং কি উৎপন্ন করতেছে সবগুলো তোমাকে লিখলে এখানে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এছাড়া আমার কি আছে, ডাইপেপটাইড আছে, তারপর হচ্ছে ট্রাইপেপটাইড আছে, তারপর হচ্ছে ইলাস্টেস, কোলাজেনেস, সব কিছু তুমি লিখবা, অবশ্যই অবশ্যই লিখবা, তাহলে তোমাকে এখানে ইজিলি তুমি 3 দিন পেয়ে যাচ্ছ। ওকে, তারপর আসি পরবর্তী কোয়েশ্চেনে, উদ্দীপকে এক্স অঙ্গের বিপাকীয় ভূমিকার বিবরণ দাও। দেখো এক্স বলছে কিন্তু লিভার, সো লিভারে যখন তুমি বিপাকীয় ভূমিকা দিবা তখন কিন্তু আবার ভুল করে তুমি সঞ্চয় ভূমিকা দিয়ে দিলেও, বেশি দিয়ে দিলেও মারা খাবা।
তোমাকে যেটা বলছে তুমি স্পেসিফিক্যালি জাস্ট বিপাকীয়টা দিবা। এমন কি ভাইয়া বিপাকীয়তে কি কম আছে? আরে না, বিপাকীয়র মধ্যে বহুত কিছু আছে, তাই না? আমরা বই যখন পড়ছিলাম লিভারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের একটা ছিল, তাই না? সো তুমি যখন লিভারের বিপাকীয় ভূমিকা লিখতেছো, সো বিপাকীয়র মধ্যে কি কি লিখবা দেখি বলো? বিপাকীয় ভূমিকার মধ্যে কি কি লিখবা? খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন বিপাকীয়র মধ্যে আগে আমাদের কি ছিল? শর্করা, আমিষ আর হচ্ছে কি ফ্যাট বিপাক ছিল বা স্নেহ বিপাক ছিল। এরপর আরো বিভিন্ন জিনিস আছে। সো শর্করা যখন লিখবো, স্যার হচ্ছে এই জিনিসটা খোঁজে, যে তুমি এখানে গ্লাইকোজেনেসিস অর্থাৎ আমাদের গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তির যে প্রসেসটা সেটা, এবং গ্লুকোনিওজেনেসিস, এই দুইটা জিনিস তুমি দিছো কিনা এটাই বেসিক্যালি স্যার নোটিস করবে। আমার কথা ক্লিয়ার? এরপর যদি আমি তোমাকে আমিষ বলি, ধরো আমিষ যদি আমি লিখি আমিষ বিপাক, আমিষের ক্ষেত্রে কি ছিল? আমাদের ডিঅ্যামাইনেশন প্রক্রিয়া, ইউরিয়া তৈরি, অনিথিন সাইকেল, এরপর প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, সব কিছু এই ওয়ার্ডগুলোই সারা চাই। এরপর আমাদের স্নেহ বিপাক ছিল, তাই না? তারপরে আমাদের আরো কয়েকটা ইম্পর্টেন্ট কথা ছিল, যেমন এরা কিন্তু কি করে বিপাকীয় প্রক্রিয়ার পার্ট হিসেবে লোহিত রক্তকণিকা উৎপাদন ও কি করে ভাঙ্গন করো। অর্থাৎ বইয়ের মধ্যে যে ধাপগুলো আছে তোমাকে অবশ্যই সব দিতে হবে। কম দিলে একটু কম পাইতে পারো, বাট কম দিয়েও যদি ব্যাখ্যা অনেক বেশি দিতে পারো তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এছাড়া আমরা জানি কি করে হিমোগ্লোবিন ভাঙে, হিমোগ্লোবিন ভেঙে কি তৈরি করে? বিলিরুবিন তৈরি করে। এছাড়া আমরা খুব ইম্পর্টেন্ট একটা ধাপ জানতাম যে আমার বডিতে যকৃৎ কি করে চাইলে সে হরমোন তৈরি করতে পারে। কি হরমোন? অ্যানজিওটেনসিনোজেন, যেটা বিক্রিয়া অবস্থিত রেনিন দ্বারা কি হয় তোমার ম্যাচিউর হয় কিংবা অ্যাক্টিভেট হয়, আমরা পড়ছি। এছাড়া হচ্ছে আমার কি ছিল, লিভার কিন্তু ওয়ান অফ দ্য ডিটক্সিফাইং অর্গান হিসেবে কাজ করে, তাই না? ডিটক্সিফাইং অর্গান আরও আছে, বাট লিভারটা খুবই ভাইটাল। লিভার আমাদের বডি থেকে টক্সিক পদার্থ অপসারণ করে। তো তোমাকে ভাই সবগুলা বিভাগে ভূমিকা লিখতে হবে, যদি লেখো তুমি ফুল মার্কস পেয়ে যাবা। তাহলে এই কোয়েশ্চেনটাও কিন্তু আমাদের ইজি ছিল। এরপরে এই কোয়েশ্চেন নিয়ে তোমাদের অনেকের কনফিউশন এবং অনেকে একটু পেইন খাইছো এই কোয়েশ্চেনটা আনসার কি দিবা সেটা নিয়ে, তাই না? বাট দেখো কোয়েশ্চেনটা কিন্তু খুব ইজি এবং একটু বেসিক থেকে কোয়েশ্চেন দিছে। কি বলছি? একটু বেসিক থেকে কোয়েশ্চেনটা দিছে। যারা মোটামুটি বইটা একটু বুঝে শুনে পড়ছো তোমরা কিন্তু এটা পারবা। কেন বলতেছি দেখো, এখানে পি দিছে এবং কিউ দিছে। আমরা যদি গ নাম্বার কোয়েশ্চেনে দেখি, উদ্দীপকে অঙ্গটির স্পন্দন নিয়ন্ত্রণে পি অংশে মুখ্য ভূমিকা পালন করে। আমরা জানি স্পন্দন মানে হার্টবিট, এবং এই হার্টবিট কে করে? পেসমেকার করে বা সাইনোএট্রিয়াল নোড করে। এবং আমরা জানি এটা কোথায় থাকে? এটা ডান এট্রিয়ামে থাকে। এই যে এটা হচ্ছে ডান এট্রিয়াম, এবং ডান এট্রিয়ামের মধ্যে কি থাকে? পেসমেকার থাকে বা সাইনোএট্রিয়াল নোডটা থাকে। সো তুমি সাইনোএট্রিয়াল নোডের ব্যাখ্যাটা তুমি সুন্দর করে এখানে পেসমেকার কিভাবে কাজ করে বা এটা কি জিনিস সেটা তুমি পুরো দিয়ে দিবা, ঠিক আছে? এবং পেসমেকার আমার কি করতেছে? এটা হচ্ছে একটা ইলেকট্রনিক স্টিমুলাস তৈরি করতেছে। ওই স্টিমুলাস দিয়ে হার্ট বিট হওয়া শুরু হয় এবং সে মেনটেনেন্স করে, অর্থাৎ সে কন্টিনিউয়াস স্টিমুলাস দিতে থাকে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক আছে? জন্ম থেকে বলতে যখন জন্মের পরও আমার হার্টবিট কখন শুরু হয় সেটা কিন্তু তোমরা ধারাবাহিকতা চ্যাপ্টারটাতে পড়ছো, তাই না? ফিটাসের একটা নির্দিষ্ট বয়সসীমায় হার্টবিট শুরু হয়, সেখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তার হার্টবিট চলতে থাকে। কি দিয়ে? পেসমেকার দিয়ে। এবং আমরা কিন্তু ক্লাসের মধ্যে এটাও বুঝাইছিলাম কিভাবে তোমার ইলেকট্রনিক স্টিমুলাসটা তৈরি হয়। এখানে বেসিক্যালি কিছু পাম্পের খেলা আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প বা কিছু পাম্পের খেলা আছে, ক্যালসিয়াম অ্যাটিপিএস পাম্প। ওই পাম্পগুলো কি করে? তোমার আয়নের কম বেশি করে ফেলে। মানে একদিকে ধরো বাইরে আয়ন বেশি, ভিতরে আয়ন কম। সো আয়ন কম বেশি হলে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে না কম বেশির মাঝখানে? ইলেকট্রোপোটেনশিয়াল একটা গ্রেডিয়েন্ট বলে। সো ইলেকট্রোকেমিক্যাল এই গ্রেডিয়েন্টের কারণে আমার কি হয়? বিদ্যুৎ অর্থাৎ আয়ন ট্রান্সফার হয়। এটা তোমরা পড়ছো। কোনো একটা জায়গায় আয়ন কম থাকলে বা বেশি হলে সে কম থেকে বেশি বা বেশি থেকে কম দিকে আসা যাওয়া করা শুরু করে, এবং এটার মাধ্যমে বিদ্যুতিক তোমার তাড়না শুরু হচ্ছে। এবং এটা কিন্তু আমাদের স্রষ্টার পক্ষ থেকে বিশাল একটা মিরাকল, তাই না? আমরা বডিতে যে এত মিরাকল আছে আমরা নিজেরাও জানি না। বাট এগুলো তোমার এত কিছু লাগবে না, তুমি জাস্ট বইটা বলবা। ঘ নাম্বার কোয়েশ্চেনটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। উদ্দীপকের কিউ অকেজো হওয়ার কারণে উদ্ভূত সমস্যা এবং তার চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ তোমাকে কিউ জিনিসটা আগে চিনতে হবে এটা কি, ঠিক আছে? দেখো কিউ কিন্তু এখানে ভেন্ট্রিকলের মধ্যেও কিছু দেয় না, তার বাইরে একটা জিনিস দিচ্ছে। সো আমরা বলতে পারি কিউটা কি? কিউটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল বা নিলয়ের প্রাচীর। সো কিউটা কি? কিউটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল বা নিলয়ের প্রাচীর, তাই না? সো প্রাচীর যদি অকেজো হয়ে যায়, কেন হইতে পারে? যদি আমার পেসমেকার কাজ না করে তাইলে তো অকেজো হইতে পারে। সো যখন সে কাজ করবে না, বরঞ্চ যখন সে প্রাচীরটা অকেজো হয়ে যাবে তখন কি? সে প্রপারলি পাম্প করতে পারবে না। যদি প্রপারলি পাম্প করতে না পারে, বডিতে কি প্রপারলি অক্সিজেন পৌঁছাতে পারবে? বডিতে প্রপারলি অক্সিজেন পৌঁছাতে পারবে না। যদি অক্সিজেন পৌঁছাতে না পারে, এই কন্ডিশনটার নাম কি? এই কন্ডিশনটাকে আমরা বলি হার্ট ফেলিওর।
সো কন্ডিশনটার নাম কি বলো তো? কন্ডিশনটার নাম হচ্ছে হার্ট ফেলিয়ার। ওকে, ক্লিয়ার? সো তোমাকে অবশ্যই গ নাম্বার কোয়েশ্চেনের মধ্যে হার্ট ফেলিয়ার কথাটা আনতে হবে। যদি না আনো সেক্ষেত্রেও তোমার চলবে, বাট 1 নাম্বার অলরেডি তুমি মাইনাস খাইয়ে গেছো, বাট সেক্ষেত্রে তুমি 3 পাইতে পারো যদি তার চিকিৎসা পদ্ধতি ঠিক করে তুমি বলতে পারো। ঠিক আছে? অনেকে থ্রোম্বোসিস দিয়ে অ্যানজিওপ্লাস্টি বলে দিবা, বাট অ্যাকচুয়ালি এটা টোটালি রং হবে। কেন? কারণ এখানে অ্যানজিওপ্লাস্টির কথা আসবেই না। অ্যানজিওপ্লাস্টি কখন হচ্ছে? যখন থ্রোম্বাস ফর্ম করে তোমার ধরো চর্বিটা এক জায়গায় জমাট বাঁধতেছে, ওই চর্বিটাকে তোমার বেলুন গিয়ে বেলুন ডাইলেটেশন করে জিনিসটা কি করতেছে? রক্ত চলাচল আগের মতো করে ফেলতেছে। বাট এখানে তো এই কাহিনী আসতেছে না, কারণ এখানে তোমার বলছে মাসেলটা অকেজ হয়ে গেছে। ঠিক আছে? মাসেল অকেজ হয়ে গেছে কেন? কারণ তোমার এখান থেকে প্রপারলি স্টিমুলাস নাও যাইতে পারে, সে কারণে হতে পারে। ঠিক আছে না? সো তুমি যখন এটার চিকিৎসা পদ্ধতি লিখবা, সমস্যাটা তুমি হার্ট ফেলিওর লিখছো। এখন হার্ট ফেলিওরের যে লক্ষণগুলা, তুমি চাইলে বইয়ের মধ্যে থেকে লক্ষণগুলো হালকা পাতলা লিখতে পারো। যেমন খুবই ইম্পর্টেন্ট একটা লক্ষণ হচ্ছে পা ফুলে যায়। ঠিক আছে? যেটাকে আমরা ইডামা বলি, ল্যাগ ইডামা বলি। এরপর হচ্ছে আমার তার লিভারটা একটু বড় হয়ে যায়, লিভারটা স্ফীত হয়ে যায় এবং তার বডির যে লসিকা গ্রন্থিগুলো আছে সেগুলো তার ফুলে যায়। ঠিক আছে? লিম্ফেডেনোপ্যাথি হয়, বাট এটা সবসময় হয় না। এছাড়া হচ্ছে কি, তার এখানে যে জুগুলার ভেইন আছে, জুগুলার ভেইন দুই দিকে আছে, ওই জুগুলার ভেইনের প্রেশারটা বেড়ে যায়। সো এখানে রেইজড জুগুলার ভেনাস প্রেশার তৈরি হয়। অর্থাৎ এটা বাইরে থেকে তুমি দেখতে পাবা যে এটা শিরাটা ফুলে গেছে, হোয়াট এভার। সো লক্ষণগুলো তুমি হালকা পাতলা দিয়ে দিবা, এরপরে তুমি চিকিৎসা পদ্ধতি দিয়ে দিবা। সো চিকিৎসা পদ্ধতি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এবং যেটা আমি তোমাদের সবাইকে প্রিফার করতেছি, সেটা হচ্ছে যান্ত্রিক পেসমেকার দিয়ে এটাকে আমার ঠিক করতে হবে, কারণ এটাই হচ্ছে তার মেইন রিজন থাকে। যান্ত্রিক পেসমেকার দিয়ে আমার জিনিসটাকে ঠিক করতে হবে। ওকে, আচ্ছা, এই যে যান্ত্রিক পেসমেকার না, এটা তোমরা মেডিকেলে গেলে আবার একটা পড়বে, এটাকে বলে সিআরটি ডিভাইসের একটা পার্ট আর কি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। এবং ওই থেরাপির আন্ডারেই হচ্ছে যান্ত্রিক পেসমেকারটা পড়ে, এবং এটা হচ্ছে হার্ট ফেলিওর একটা ট্রিটমেন্ট। আরও কিছু হার্ট ফেলিওরের মেডিকেল ট্রিটমেন্ট আছে, অর্থাৎ আমরা তো অবশ্যই কিছু একটা সলভ করার জন্য আগে মেডিসিন সাজেস্ট করি, তাই না? কিছু ড্রাগ দিয়ে থাকে। সো এখানে কিছু ফ্যান্টাস্টিক ড্রাগ আছে, এগুলোকে 4 ফ্যান্টাস্টিক ড্রাগ বলে। নেপ্রিলাইজিং আছে, অ্যাসি ইনহিবিটর আছে, ডায়োরেটিক্স আছে। ওগুলো তোমার লাগবে না, ওগুলো মেডিকেল আমাদের রিলেটেড পড়াশোনা, সামনে গিয়ে পড়বা আর কি, যারা মেডিকেলে পড়বা। সো তোমার এখানে এইদের যান্ত্রিক পেসমেকার দিতে হবে, অথবা তোমরা যারা ধরো যান্ত্রিক পেসমেকার না দিয়ে তোমরা সার্জারির দিকে চলে গেছো, তাদের আনসারও মোটামুটি তোমরা 2 পাইতে পারো। 2 তোমাদের দিবে যদি তোমরা এটা লেখো, করোনারি বাইপাস সার্জারি। কি বলছি? করোনারি বাইপাস সার্জারি। তো এই দুইটার যে কোনো একটা তোমরা দিতে পারবা, এবং অবশ্যই এদের পাশাপাশি তুমি তার লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে হালকা পাতলা কথা বলবা। এদের পাশাপাশি তুমি তার যে পরবর্তী সাজেশন হিসেবে তার চিকিৎসা না, বরঞ্চ তার সামনে যাতে না হয় সেজন্য তাকে কি করতে হবে? অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। তার লবণ বেশি খাওয়া যাবে না, তেলযুক্ত খাবার বেশি খাওয়া যাবে না, তাকে প্রপার এক্সারসাইজ করতে হবে, তাই না? তার হাইপার টেনশন থাকলে সেটাকে প্রিভেন্ট করতে হবে। হাইপার টেনশন মানে কি? ব্লাড প্রেশার বেশি আর কি, তাই না? সো এগুলো থেকে তাকে সতর্ক থাকতে হবে, এটাও তুমি বলে দিবা। তাহলে এইগুলা থেকে তুমি যেটাই লেখো তুমি আনসার কিন্তু ফুল মার্কস পাইতে পারো। যদি এটা লেখো তাহলে কিন্তু ফুল মার্কস পাবা। হার্ট ফেলিওর লিখে যদি পেসমেকার ব্যাখ্যা দাও তাহলে কিন্তু তোমাকে ভালো একটা মার্কস দিবে। ক্লিয়ার? ওকে, সো এই সৃজনশীলটা নিয়ে আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। আশা করি যারা দিছো তারা ফুল মার্কস পাবা, বাট না পাইলেও 1-2 কম পাইতে পারো, বাট একদম নীল কিন্তু তোমরা পাচ্ছ না। পরেরটা আসছে আসলে আমাদের বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টার থেকে। আমরা তোমাকে বলছি বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টার থেকে একটা দুটো ইম্পর্টেন্ট টপিকস থাকলেই সেখানে আমাদের কি চলে আসে? মূত্র কিভাবে সৃষ্টি হয় সেটা চলে আসে, তাই না? চলে আসে না? সো মূত্র কিভাবে সৃষ্টি হয় এই প্রসেসটা যদি আমি বলতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি চলে আসতেছে? ইউরিয়া তৈরি। একটা হচ্ছে ইউরিয়া তৈরি, একটা হচ্ছে মূত্র সৃষ্টি। যেহেতু এখানে আমাদের গ নাম্বার এটা চাইছে, উদ্দীপক উল্লিখিত প্রক্রিয়াটির বিবরণ দাও। তাহলে আমাকে দুইটা জিনিস, তুমি যদি ফুল মার্কস পাইতে চাও এবং স্যারকে খুশি করতে চাও, তুমি অর্নিতিন চক্র দিয়ে শুরু করে, অর্নিতিন চক্র দিয়ে আমার টার্গেটটা কি? অর্নিতিন চক্র দিয়ে আমার টার্গেট হচ্ছে কিভাবে প্রোটিন থেকে বা আমিষ থেকে ইউরিয়া তৈরি হচ্ছে, তাই না? CH3CONH2 তৈরি হচ্ছে। এটা হচ্ছে অর্নিথিন সাইকেল। তুমি অর্নিথিন সাইকেলটা কিন্তু আমার বইয়ের মধ্যে আমি যখন পড়াইছি তখন ফ্লো চার্ট একদম ওভাবেই পড়াইছি। সো যারা প্র্যাকটিস করছো অবশ্যই তারা দিছো। এরপর আমাকে অবশ্যই মূত্র সৃষ্টির প্রসেসটা আমাকে কিন্তু দিতে হবে, তাই না? 3টা ধাপ ছিল, মনে আছে? আলট্রা ফিল্ট্রেশন ছিল, এরপর হচ্ছে আমার কি ছিল? টিউবুলার রিঅ্যাবজর্পশন ছিল, তাই না? টিউবুলার, বোর্ডটা একটু ঝামেলা করতেছে, চলে যাচ্ছে ওয়ার্ডগুলা। টিউবুলার রিঅ্যাবজর্পশন ছিল। এরপর হচ্ছে আরেকটা ছিল কি? অ্যাক্টিভ সিক্রেশন বা
সক্রিয়করণ। এই ৩টা প্রসেস শেষ করার পরেই ফাইনালি আমার কি তৈরি হয়? আমার মূত্র সৃষ্টি হচ্ছে, তাই না? সো এই ৩টা প্রসেস তুমি পুরোপুরি ইলাবোরেট করবা। সাথে যদি এটা দিতে পারো, নাও দিতে পারো, বাট তুমি ফুল মার্কসটা কিন্তু এখান থেকে ইজিলি এনশিওর করে ফেলতে পারতেছো, তাই না? আচ্ছা, পরের লেকচারে রক্তের পিএইচ নিয়ন্ত্রণে উদ্দীপক অঙ্গটির ভূমিকা লেখো। ভাই এই কোয়েশ্চেনটা কোথায় আছে? এই যে তোমার চ্যাপ্টারটা বর্জ্য নিষ্কাশন, এটা সবার লাস্টে যে টপিকটা, একদম চ্যাপ্টার শেষের যে টপিকটা, ওইটা একটু চেক করে তোমরা দেখো। ওখানে খুব সুন্দর করে বলা আছে কিভাবে রক্তের পিএইচ বৃক্ক নিয়ন্ত্রণ করে, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে, এখানে আমি ডিটেলস আর বলতেছি না যেহেতু তোমাদের ওই সময় নাই, বা জুনিয়র যারা আসো তোমরা বইটা বের করে পিএইচ কীভাবে নিয়ন্ত্রণ করে এটা পড়ে ফেলবা। ঠিক আছে, খুব ইজি একটা জিনিস, জাস্ট আমি তোমাকে ধরায় দিচ্ছি যে কোত্থেকে কী আসছে, তাই না? ওকে, পারবা আশা করি। আচ্ছা, পরবর্তীতে এটাও কিন্তু ২টা চ্যাপ্টার থেকে একসাথে কোয়েশ্চেন আসে, এবং এই ২টা চ্যাপ্টার অনেকে দেখা যায় না, মানে কিছু জিনিস আছে একটু কঠিন, পড়তে মন চায় না। এই ২টা চ্যাপ্টার হচ্ছে এগুলা। যেমন আমি যদি বলি তত্ত্ব ১ যেটা দিছে সেটা ক্লিয়ারলি আমরা বুঝতেছি কোত্থেকে দিছে, চলন অঙ্গ চালনা থেকে দিছে, তাই না? আর তত্ত্ব ২ যেটা সেটা কোত্থেকে দিছে, আমার সমন্বয় চ্যাপ্টারটা থেকে দিছে। এবং এই ২টা চ্যাপ্টারই কিন্তু আমাদের মেডিকেলের সাথে সবচেয়ে রিলেটেড টপিকস। যেমন প্রথম যে চ্যাপ্টারটা আমি যদি বলি বিভিন্ন বোনস, হাড়ের পড়াশোনাগুলা, এগুলো কিন্তু তোমরা যখন মেডিকেলে যাবা বা তোমরা ভার্সিটির যখন প্রিপারেশন নিবা, খুবই ভাইটাল, এবং এখান থেকে ২-৩টা কোয়েশ্চেন আসেই। এই ২টা চ্যাপ্টার মিলে দেখবে ৪-৫টা কোয়েশ্চেন তুমি ইজিলি পাচ্ছ। সো যারা এখনো এই চ্যাপ্টারগুলো ভাবতেছো কঠিন বা স্কিপ করবা, আল্লাহর ওয়াস্তে এই কাজ তোমরা কইরো না। ইভেন তোমরা যারা জুনিয়র আছো এটা দেখতেছো, তোমরা ভুলেও এখন থেকে এই চ্যাপ্টারগুলারে তোমরা ভয় পেয়ে সামনে যায় না। যে জিনিসটাকে ভয় পাচ্ছি মাথায় রাখতে হবে, সেটা বাকিগুলোর চেয়ে অনেক বেশি পড়তে হবে, যাতে ওই ভয়টা আমার চলে যায়। কারণ আল্টিমেটলি আমি না পড়ে তো কোনো আমার এসপার ওসপার হইতে পারবো না, আমাকে পড়তেই হবে। কারণ এই সমন্বয় চ্যাপ্টার থেকে অনেকগুলো এমসিকিউ আসবে। তুমি ভার্সিটিতে দাও, তুমি মেডিকেলে দাও, তুমি যেখানেই দাও, এই চ্যাপ্টার ২টা দিবে, কারণ এগুলো আমাদের হিউম্যান বায়োলজির সাথে সবচেয়ে বেশি রিলেটেড চ্যাপ্টার। তাহলে আমরা তো পারবো। আমার প্রথম বলছে অনুকল্প ১-এর তন্ত্রের গঠনটা, অর্থাৎ আমাকে হ্যাভার্সিয়ান তন্ত্র নিয়ে তোমাকে ব্যাখ্যা দিতে বলছে। হ্যাভার্সিয়ান তন্ত্রের যে সুন্দর করে আমরা চিত্র আঁকা প্র্যাকটিস করাইছি, এখানে ভিতরে যে আমাদের এই যে তোমার ক্যানালিকুলি, হ্যাভার্সিয়ান ক্যানেল সুন্দর করে দিয়ে মার্কিংগুলা করবা, কোষগুলা করবা, ঠিক আছে? এবং তার ব্যাখ্যাগুলো লিখলে তোমরা ফুল মার্কস কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে? অনুকল্প ২ কি দিছে? সেটা হচ্ছে কান। অঙ্গটা হচ্ছে কি? অঙ্গটা হচ্ছে কান। এবং কান কি করতেছে? কান হচ্ছে ভারসাম্য রক্ষা করতেছে, তাই না? কান আমাদের কি করে? ভারসাম্য রক্ষা করে। তার সাথে একটা কাজ কি করে? সে শ্রবণে হেল্প করে। ককলিয়ার মাধ্যমে সে শ্রবণে হেল্প করতেছে। সো আমরা যদি ওভারঅল জিনিসটা আমরা দেখি, তাইলে এই জিনিসটা যখন লিখবে না, তুমি ভারসাম্য রক্ষার চিত্রটাও তুমি দিয়ে দিবা। বইয়ের মধ্যে এরকম করে সুন্দর একটা চিত্র আছে না? এরকম করে একটা সুন্দর চিত্র আছে না? এই যে আমার এখানে হচ্ছে আমার তরলগুলা থাকে, যেটাকে আমরা কি বলি? এন্ডোলিম্ফ বলতেছি। এই জায়গার মধ্যে আমার কি থাকে? এই জায়গার মধ্যে আমার কি থাকে? কিছু সূক্ষ্ম রোম থাকে। এবং এটাকে আমরা কি বলতেছিলাম? এটাকে আমরা বলতেছিলাম কুপুলা, তাই না? বলতেছিলাম না কুপুলা? তাইলে এই যে তোমার এন্ডোলিম্ফ, ধরো আমি মাথা নাড়াচ্ছি, এভাবে নাড়াচ্ছি, সো এন্ডোলিম্ফগুলা নড়তেছে। নড়ার কারণে কুপুলাকে নাড়াচ্ছে। সো নাড়ার কারণে সংবেদী রোমগুলা নড়তেছে। তার মানে বডি বুঝতেছে তুমি আর ফিক্স নাই। সো এটার মাধ্যমে বডি আমাদের ভারসাম্যটা মেইনটেইন করতেছে। ওভারঅল অনেক বড় প্রসেস আছে। বই থেকে সুন্দর করে এটা লিখতে হবে। তার সাথে চিত্রটা তুমি যদি দাও, তাহলে তুমি ফুল মার্কস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? এভাবে করে কিন্তু আমাকে জিনিসগুলো আনসার করা লাগবে। ওকে? তাহলে কিভাবে আমি আগাবো আমি বুঝতে পারতেছি? কিভাবে আমার শেষ করতে হবে? আচ্ছা। তাহলে আমরা দেখো সবগুলো সৃজনশীলই কিন্তু আমরা পড়ছি। কোনো সৃজনশীল এমন কিছু দেয় না যেটা তুমি জীবনে পড়ো নাই, বা যেটা সম্পর্কে তোমার আইডিয়া কম। তাহলে তুমি যদি নিজের ইচ্ছায় যদি তুমি এগুলো বাদ দিয়ে দাও, তাহলে এটার ফল তোমাকে ভুগতে হবে। এইচএসসিতে তুমি ভুগো নাই, তার মানে এই না যে সামনে তোমাকে ভুগবা না। সামনে এডমিশন লাইফ এমন একটা লাইফ, যেখানে এডমিশন পিরিয়ডটা এরকম, ধরো তুমি ৩ মাসে কি পড়তেছো না পড়তেছো তার উপরে ডিসিশন হয় তুমি ফাইনালি কি করবা। যেমন ধরো আমি মেডিকেলে আছি, আমি মোটামুটি ফাইনাল প্রফও দিয়ে দিছি। যদি আল্লাহ পাস করায়, তাহলে ইনশাআল্লাহ আমি ডাক্তার হয়ে যাব। তো আমাকে কিন্তু বাদবাকি জীবন খাইতে হবে ডাক্তারি করে, তাই না? সো তুমি যদি বুয়েটে যাও, তোমাকে বুয়েটে ইঞ্জিনিয়ারিং হয়ে বের হয়ে খাইতে হবে। সিম্পল হিসাব। তুমি যদি ভার্সিটি যাও, বের হয়ে তুমি ধরো বিসিএস দিলা, বা তুমি যাই করলা, তুমি ওই ওরিয়েন্টেড লাইফটা লিড করবা। এটা তো খুব বেসিক বাংলাদেশে হয়। সো এই ৩ মাস কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে তুমি অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে, এই ৩ মাসের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। বাট তার মানে এই না যে তোমরা এইচএসসিতে যারা ফাঁকি দিচ্ছ, তারা এখন এসে অনেক বেশি ব্যাকআপ দিয়ে ফেলবা। মারা খাইছো তো খাবাই। তুমি যদি অনেক বেশি হার্ডওয়ার্ক না করো, যে জিনিসটা তুমি ল্যাকিংস এইচএসসিতে দিয়ে আসছো, এই ফল তোমাকে ভোগাবেই। সিম্পল হিসাব। যাই হোক, তাহলে ভাই এই ২টা চ্যাপ্টার আল্লাহর ওয়াস্তে বাদ দিও না, এবং এই ২টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো। প্রত্যেকটা নেমোনিক্স দিয়ে ভালো করে পড়বা। তাহলে আমরা আশা করি এইচএসসির ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আমরা পারবো। ওকে? আচ্ছা,
পরে আসি আমাদের লাস্ট কোয়েশ্চেন, এটা মনে হয় আমাদের লাস্ট কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা অনেকে ঝামেলায় পড়ছো, অনেকে কি করবা বুঝতেছো না। কোয়েশ্চেনটা খুবই ইজি, কিন্তু দেখো বলছে আমিন এবং তার গর্ভবতী স্ত্রী রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ আর বি পজিটিভ। খুব সিম্পল, দুইটা কোয়েশ্চেন, এ পজিটিভ আর বি পজিটিভ। তো বলছে প্রথম কোয়েশ্চেনটা বলছে আমিন তার স্ত্রীর প্রতি কি ধরনের যত্ন নেবেন। এটা কিন্তু খুব সিম্পল একটা পড়া, বইয়ের মধ্যে আলাদা একটা টপিকই আছে। এখানে আবার ভুং ভাং তোমরা মায়েরা দিও না, যে আশা করি করো না এই ভুল, সেটা হচ্ছে এ পজিটিভ বা বি পজিটিভ তুমি কোয়েশ্চেন খেয়াল করো নাই, খেয়াল না করে আরএইচ ইনকম্পিটিবিলিটিতে তুমি ভুং ভাং যা মন চায় বলে ফেলছো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হইতে পারে, এই সে হতে পারে, সে হইতে পারে, প্রপার স্ক্রিনিং করতে হবে, কিচ্ছু না। এখানে তোমাকে এটাই চাইছে গতে, মানে স্বামী হয়ে স্ত্রীর প্রতি কি যত্ন নেবে, এটা বইয়ের মধ্যে একটা টপিকই আছে, গর্ভাবস্থায় যত্ন এ নামে একটা দেখবে টপিকই আছে, ওইটাই তোমার থেকে চাইছে। সো তোমরা কিন্তু এখানে মোটামুটি রচনা টচনা লেখেও কিন্তু চাইলে ফুল মার্কস এন্ট্রি করতে পারতা, বাট অবশ্যই রিলেভেন্ট পড়াশোনা লিখতে হবে। উল্টাপাল্টা জিনিস লিখলে কিন্তু তোমরা পাবা না, তাই না? যা তা মন চায় লিখলে তো পাবা না। এবার আসে আমাদের পরের কোয়েশ্চেনটাতে, সেটা কি? উদ্দীপক অনুসারে আমিন দম্পতির সন্তানদের রক্ত গ্রুপ কি হতে পারে? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা ক্রস করে তো আমরা জিনিসটা বুঝতে পারি, এবং এই কোয়েশ্চেন কিন্তু আগেও আসছে, একটু ডিফারেন্ট ওয়েতে আসছে, বাট বোর্ডে আসছে, আগে আসছে। সো আমরা ক্রস করে তো জিনিসটা বুঝতে পারি। আমি এটা বলতে পারি না যে একটা বাচ্চা হয়েছে এটা কি হবে, এটার ব্লাড গ্রুপ কি হবে, বা এটা দেখতে কিরকম হবে, এটা ফর্সা হবে নাকি লম্বা হবে, এই জিনিসগুলো আমরা বলতে পারি না। বাট আমরা এটা বলতে পারি সম্ভাব্য 4-5টা বাচ্চা হলে তার মধ্যে কত পার্সেন্ট বাচ্চা কি হবে, এটা কিন্তু আমরা মেন্ডেলের সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু বলে দিতে পারতেছি ক্রস করে, তাই না? সো এখানে আমরা সেম কাজটা করব, তাদের যে অ্যালিলগুলো নিয়ে আমরা সেই অনুযায়ী তাকে ক্রস করে বের করে ট্রাই করব। ধরো আমি একটা নতুন স্লাইডের জন্য জিনিসটা পড়াই, সাপোজ ধরো আমাদের আমিন, তাই না, আমিন এবং তার স্ত্রী। সো দুইজনের আমি যদি ব্লাড গ্রুপ দেখি, ওর ব্লাড গ্রুপ হচ্ছে এ, ওর ব্লাড গ্রুপ হচ্ছে বি। এখন ভাইয়া বলবা ভাইয়া পজিটিভ নিয়ে কি করবো? পজিটিভের খেলার আমি পরে বুঝাচ্ছি, আগে আমি ব্লাড গ্রুপটা একটু বুঝাই দেই। সো এই ব্লাড গ্রুপের আন্ডারে আমার কি কি অ্যালিল ক্রিয়েট হতে পারে একটু দেখি তো। এইদার সে বিশুদ্ধ হতে পারে, নতবা সে সংকর হতে পারে, তাই না? যদি আমার বিশুদ্ধ হয় সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে আমার এল এ হবে। আর যদি আমার সংকর হয় সেক্ষেত্রে কি হবে? এল এ এবং এল জিরো হবে। এটাই তো হবে না? এই দুইটা কন্ডিশন হবে। আর যদি বি ব্লাড গ্রুপ হয় সেক্ষেত্রে আমার কি হবে? এল বি, যদি বিশুদ্ধ হয় এল বি হবে। আর যদি সংকর হয় এল বি এল জিরো হবে। ক্লিয়ার? তাহলে এই চারটা তো আমি বুঝতে পারছি। এখন আমাকে প্রত্যেকটা কন্ডিশনের সাথে প্রত্যেকটা কন্ডিশন মিলাইয়া সম্ভাব্য রেজাল্টটা বের করতে হবে। যদি আমরা বের করে একটু দেখি, আমরা এল এ তার সাথে এল বি অর্থাৎ বিশুদ্ধের সাথে বিশুদ্ধ যদি ক্রস করে সেক্ষেত্রে আমার প্রবাবল রেজাল্ট কি হতে পারে একটু আমরা দেখি। দেখো সেক্ষেত্রে আমার রেজাল্ট কি হতে পারে, দেখো সেক্ষেত্রে আমার কি হতে পারে একটু আমরা দেখি। আসো সেক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে এল এ তার সাথে ক্রস করছি কি আমরা, এল বি ক্রস করছি। সো ক্রসটা তো আমি তোমাকে আর দেখাচ্ছি না, এখানে চারটাই কিন্তু সেম রেজাল্ট হবে। আলটিমেটলি আমরা কি পাবো? এল বি পাবো, তাই না? চারটাই এইটা পাবো। এইটা মানে কি বলতো? এটা হচ্ছে আমাদের এবি ব্লাড গ্রুপ। তাহলে আমরা এবি ব্লাড গ্রুপ কিন্তু পাইয়া গেছি। ক্লিয়ার? এবি ব্লাড গ্রুপ আমরা পেয়ে গেছি না? ওকে, তারপরে আসি সেকেন্ডটা। ধরো আমি এটা এখানে আঁকতেছি সেকেন্ডটা, সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। ধরো আমি এখান থেকে, ধরো পিতা হচ্ছে বিশুদ্ধ বাট মা হচ্ছে সংকর, এটা নিলাম, এই কন্ডিশনটা নিলাম। তাহলে এল এ তার সাথে এল বি এল জিরো। ক্লিয়ার? এই কন্ডিশনটা যদি নেই আমরা এখানে দুইটা জিনিস পাবো। আমরা এখানে একটা পাবো হচ্ছে এল বি, এই একটা কন্ডিশন পাবো। আরেকটা কন্ডিশন আমরা কি পাবো, সেটা হচ্ছে এই এল এর সাথে যখন এল জিরো হবে, অর্থাৎ এল এর সাথে যখন এল জিরো হবে সেক্ষেত্রে আমরা টোটাল ব্লাড গ্রুপ কি কি পাচ্ছি এখান থেকে? আমরা এবি, আগের মতো এবি ব্লাড গ্রুপ তো পাচ্ছি, এর পাশাপাশি আমরা একটা পাচ্ছি কি এ ব্লাড গ্রুপ, তাই না? এটা কি? এটা হচ্ছে এ ব্লাড গ্রুপ না? অবশ্যই আমরা বুঝতে পারছি এ ব্লাড গ্রুপ। তাহলে আমরা দুইটা কন্ডিশন লিখে ফেলছি, দুইটাতে আমরা কি পাইছি আমরা আশা করি বুঝতে পারছি, তাই না? দেখো এখানে আমরা তাহলে এ বি পাইছি আর হচ্ছে এ পাইছি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা সেকেন্ড বা থার্ড কন্ডিশনগুলোতে যাই দেখি। তাহলে হচ্ছে এখন পিতা হচ্ছে সংকর বাট মা হচ্ছে বিশুদ্ধ, এরকম নেই। তাহলে এল জিরো তার সাথে এল বি এইটা নিলাম। ওকে, আচ্ছা, এইটা নেওয়ার পর তাহলে আমার কি হইতে পারে? সেম, এই যে এ বি ব্লাড গ্রুপ হবে, তার সাথে হচ্ছে বি ব্লাড গ্রুপ হবে, অর্থাৎ এখানে হচ্ছে এই কন্ডিশন ক্রিয়েট হবে, এল বি পাবো আর হচ্ছে এল জিরো পাবো, তাই না? আলটিমেটলি তাহলে আমরা দেখো সবখানে কিন্তু এবি পাচ্ছি। আলটিমেটলি এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা এবি ব্লাড গ্রুপ পাইলাম, এবি ব্লাড গ্রুপ পাইলাম, তার পাশাপাশি আরেকটা কি পাইলাম? বি ব্লাড গ্রুপ পাইলাম, ঠিক আছে? বি ব্লাড গ্রুপ পাইলাম।
তাহলে আমরা কিন্তু এ বি পাইছি, এ পাইছি, বি পাইছি। এখন হচ্ছে আমার ফাইনাল একটা কন্ডিশন, সেটা দিয়ে আমরা এই পড়াটা শেষ করব। দেখি তাহলে ফাইনাল কন্ডিশন কী হইতে পারে? খুবই ইজি, দেখো সেক্ষেত্রে আমার এটার সংকরের সাথে এটার সংকর যদি ক্রস করে সেক্ষেত্রে কী হবে? এটার সংকরের সাথে যদি এটার সংকর ক্রস করে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখো চারটাই হবে। কেমনে? এই যে দেখো এল এ এল বি হচ্ছে, তাই না? আচ্ছা, এটার সাথে আবার যদি আমি এখানে ম্যাচ করি তাহলে কি হচ্ছে? এল এ এল জিরো হচ্ছে। সেম ওয়েতে এটার সাথে এটা ম্যাচ করলে কি হবে? এল বি এল জিরো হচ্ছে। এটা জিরো না, তোমরা ও বলবা, ঠিক আছে? কি বলবা? ও বলবা। ও মানে এটা অ্যাকচুয়ালি নিয়েলি ইন্ডিকেট করে, বাট সেমই আর কি। অথবা যদি এটার সাথে এটা হয় তাহলে কি হবে? এল জিরো বা এলও এলও। তাহলে এই চারটা আমরা কিন্তু পাচ্ছি, তাই না? এই চারটা আমরা কিন্তু পাচ্ছি, তাই না? সো চারটা মানে এখানে তাহলে আমরা কি কি ব্লাড গ্রুপ পাইছি একটু দেখি তো তাহলে। এই যে দেখো এ বি ব্লাড গ্রুপ পাইলাম, এ বি ব্লাড গ্রুপ পাইলাম, এ ব্লাড গ্রুপ পাইলাম, বি ব্লাড গ্রুপ পাইলাম, ও ব্লাড গ্রুপ পাইলাম। সো এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল আনসার, ঠিক আছে ভাইয়া? এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল আনসার। অর্থাৎ বাবা যদি এ ব্লাড গ্রুপ হয়, মা যদি বি ব্লাড গ্রুপ হয়, তাদের বাচ্চা চারটা যে কোনো একটা হইতে পারে। ক্লিয়ার? চারটা ব্লাড গ্রুপের যে কোনো একটাই হইতে পারে। এটাই হচ্ছে ফাইনাল আনসারটা। তাহলে একটা আনসার আমরা পাইছি। স্যাররা বেসিক্যালি এগুলাই চাইছে। স্যাররা পজিটিভ নেগেটিভ নিয়ে এত খেলা আসলে খেলবে না। এটুক যদি তোমরা করতে পারো তোমরা 4 এ 4 কিন্তু পেয়ে যাবা। ওকে? সো তাও তোমাদের বুঝায় দেই আসলে পজিটিভ নেগেটিভের জিনিসটা কি। ধরো এখানে বলছে এ পজিটিভ, এখানে বলছে বি পজিটিভ, তাই না? সো তুমি তো চোখ বন্ধ করে বলে দিবা যে ভাইয়া পজিটিভ পজিটিভ যেহেতু আছে তার মানে ছেলে তো অবশ্যই পজিটিভ হবে, তাই না? না, ছেলে পজিটিভ নাও হতে পারে। ধরো পজিটিভ তো একটা ফিনোটাইপ। পজিটিভ কি বৈশিষ্ট্য? তার ফিনোটাইপিক বৈশিষ্ট্য। অর্থাৎ তুমি যেটা বাইরে দেখতেছো, এটা জিনোটাইপ তো দুইটা হতে পারে, তাই না? পজিটিভের জিনোটাইপ কি কি হতে পারে দেখি বলো তো। ধরো পিতার পজিটিভের জিনোটাইপ কি হতে পারে? এদের পজিটিভ পজিটিভ হইতে পারে অথবা পজিটিভ নেগেটিভ হইতে পারে। যেহেতু পজিটিভ প্রকট বৈশিষ্ট্য, পজিটিভ প্রকাশ পাবে, তার মানে কি জিনোটাইপে কি পজিটিভ নেগেটিভ হইতে পারে না? অবশ্যই হতে পারে। আমরা পড়ছিলাম না, মনে আছে? বড়টি মানে যেটা মিন করে, বড়টি ছোটটি মানেও সেমই মিন করে, জাস্ট জিনটা ডিফারেন্ট। পড়ছো না? সো এরকম এখানে হইতে পারে, ঠিক আছে? সো পিতার ক্ষেত্রে ধরো এরকম হইতে পারে, মাতার ক্ষেত্রেও কি সেম হইতে পারে না? মাতার ক্ষেত্রেও কি সেম কাহিনী হইতে পারে না? যদি আমি লিখি, ধরো আমি মাতারটা লিখলাম, ধরো মাথারটা লিখলাম কি সাপোজ এই যে এখানে, তাহলে আমার পজিটিভ পজিটিভ হইতে পারে অথবা পজিটিভ নেগেটিভ হইতে পারে। সো বাই এনি চান্স যদি পিতার সংকর থাকে, মাতাও যদি সংকর থাকে, এই দুইটা যদি আমার ক্রস করে সেক্ষেত্রে তোমার কি হবে? সেক্ষেত্রে পজিটিভ পজিটিভ হবে বা নেগেটিভ নেগেটিভও কিন্তু কি হবে? আনসারে আসবে। তো বাচ্চা কি ব্লাড গ্রুপ নেগেটিভ হবে না? হবে। কাহিনীটা বুঝতে পারছো কিভাবে নেগেটিভ হইতে পারে বাই এনি চান্স? যেটা তোমার ফিনোটাইপে প্রকাশ পাচ্ছে না বাট কেরিয়ার হিসেবে আছে। কথা বুঝছো না? সো এইভাবে কিন্তু হইতে পারে, বাট এত ডিফিকাল্ট তোমাদের আসলে চাই নাই। তোমাদের যেটা চাইছে সেটা তোমরা দিছো, এভাবে তোমরা আনসার করছো, তোমরা ফুল মার্কস পেয়ে যাবা। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমার ওভারঅল আজকের কোয়েশ্চেনের ব্যাখ্যা ছিল সিকিউটার। কোয়েশ্চেন দেখে একটা জিনিস বুঝতেছো যে আসলে সামনের কোয়েশ্চেনগুলো মোটামুটি একটু ঘুরায় পেঁচায় দিবে। তোমাকে কোয়েশ্চেন বইটা বুঝতে হবে। আজীবন সবাই খালি বলে আসে বায়োলজি মুখস্থ মুখস্থ। ঠিক আছে ভাই, তোমারও তো মুখস্থ করতে হবে, বাট মুখস্থ করার জন্য লং টার্ম যাতে মাথায় থাকে সেটার জন্য তোমার ন্যামোনিক্স দিয়ে পড়তে হবে। তারপর জিনিসটা বেসিক কনসেপ্ট রেখে ক্লিয়ার রেখে তারপর পড়তে হবে। বিশেষ করে বোটানির ক্ষেত্রে কিছু চ্যাপ্টার খুবই বিরক্তিকর, কিন্তু তাও তোমাকে জিনিসগুলো এভাবে পড়তে হবে যাতে তোমার ওখান থেকে ন্যামোনিক্স দিয়ে জিনিসগুলো মাথায় থাকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ন্যামোনিক্স ছাড়াও একটার সাথে একটা কোরিলেশন করে আমাকে জিনিসটা পড়তে হবে যাতে আমি পরে গিয়ে জিনিসটা না ভুলি। ওকে? আর জুলজিতে অনেক কিছু বোঝার আছে, বুঝলে তুমি অনেক কিছু আনসার করে ফেলতে পারবে, যেমন এগুলা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ইজিলি আনসার করে ফেলতে পারতা। সো আজকের সিকিউ ক্লাসে এটুক পর্যন্তই তোমাদের জন্য থাকবে। আশা করি তোমরা সবাই ভালো করছো এবং ম্যাথের জন্য প্রিপারেশন তোমরা নিচ্ছ, এবং তোমরা যারা জুনিয়র আছো তোমরা দেখে বুঝতে পারছো কীভাবে আমার কোয়েশ্চেনগুলোর প্যাটার্ন এখন একটু চেঞ্জ হচ্ছে এবং সেই অনুযায়ী কীভাবে আমি নিজেকে প্রিপেয়ার করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের তানজিম ভাইয়ার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।